আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা এসএসএফ সদস্যদের সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুজ্জামান চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। এই ফোর্সকে দিকে অন্য ফোর্স উৎসাহিত করবে, আমাদের লেভেল অতটুকু, ওখানে যেতে হবে। কাজেই এই সামনে থাকার যে দায়িত্ববোধ, শীর্ষে থাকার যে আনন্দ, যে দায়িত্ব, সেটা যেন আমরা পালন করতে পারি, সেটাই হল আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর সবচেয়ে স্মরণীয় বিষয়। নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগের জন্য সাংবিধানিক কাউন্সিল গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ নিয়ে ঐকমত্য ছাড়াই শেষ হল জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত ধাপের দ্বিতীয় দিনের আলোচনা। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন কমিশনের প্রস্তাবের পক্ষে থাকলেও বিরোধিতা করেছে বিএনপি সহ বেশ কয়েকটি দল। তবে সংস্কারে সবার সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। নূর হোসেনের রিপোর্ট। সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ গঠনের লক্ষ্যে চূড়ান্ত ধাপের আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্তত ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এদিনের আলোচনায় সাংবিধানিক কাউন্সিল গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে, গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সাংবিধানিক কাউন্সিল করা হলে নির্বাহী বিভাগ দুর্বল হয়ে পড়বে, যা সরকারকে অকার্যকর করে তুলবে। এ দাবির পক্ষে মত দিয়েছে কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি দল। এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনসগুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। একটা নির্বাহী বিভাগ, একটা বিচার বিভাগ, আর একটা হলো আইনসভা, এই তিনটিকে একত্রিত করে যদি এখানে এনসিসি গঠন করা হয়, তাহলে যে সরকার হবে, সরকারের উপরে আরেকটি সরকার গঠিত হবে। তবে সাংবিধানিক কাউন্সিল গঠনে জোর দিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ অধিকাংশ রাজনৈতিক দল। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এবং সেই ব্যাপারে অধিকাংশই দলেই ঐকমত্য পোষণ করেছে নীতিগতভাবে। অন্যান্য মডিউল, স্ট্রাকচার, ফাংশনাল যে অথরিটি, এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি। আগামীকাল এটির উপর আলোচনা হবে। কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে, সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে, যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে, যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে, আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো। আর না হলে আমাদের আরেকটি অপশন, যেটি আগের আমলে, শেখ হাসিনার আমলে, বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো, যেই আইনে নিয়োগ হতো, সেইভাবেই নিয়োগ হবে। আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দিব, নাকি আমরা পরিবর্তন চাবো? তো এই বিষয়ে আসলে ঐক্যমত আসা যায়নি। এদিন সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনায় সবার সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আজকের সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হচ্ছে যে আমরা
বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি। রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে যেহেতু এটা শেষ হয়নি, আর অন্য যে বিষয়গুলো বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা আগামীকালের পরে শুক্র এবং শনিবার কোনো বৈঠক হবে না, সকলে সিদ্ধান্ত নিয়েছেন রোববার আবার বৈঠক হবে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ বেশ কিছু বিষয়ে বৃহস্পতিবার আবারও আলোচনা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিবাদে না জড়িয়ে শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। লন্ডন বৈঠকে গোস্বা করে একটি দল মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, নির্বাচন হয়ে গেলে ওই দলের গুরুত্ব থাকবে না। ইমরুল আহসানের রিপোর্ট। সদস্য নবায়ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রথম দিনে উত্তরার তুরাগ থানায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগের কাউকে দলে নেবে না বিএনপি। আওয়ামী লীগকে আমরা নেব না, কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার। তো তাদেরকে আমরা দলে নেব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এইসব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। লন্ডন বৈঠককে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সব বিতর্কের অবসান হয়েছে শীর্ষ পর্যায়ের এই বৈঠকে। আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। কোন বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদেরকে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক কারো কারো পছন্দ হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় না। বিএনপির মহাসচিব বলেন, চাঁদাবাজরা বিএনপির কেউ নয়, তারা পেশাদার চাঁদাবাজ। আওয়ামী লীগ না থাকলেও নির্বাচনী মাঠকে ফাঁকা না ভাবতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। একটি দলের প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতি প্রদানের কারণে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। আর এর প্রতিবাদ হিসেবেই মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত ইসলামী যোগ দেয়নি বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন। এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে, আসছে কিনা আগে এক্সাম্পল আমাদের জানা নেই। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। আমরাও সেরকম এটা ফিল করি। মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে, সে কারণে প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। লন্ডন থেকে দেশে ফেরার পর নিয়মিত চেকআপের অংশ হিসেবে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে রয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, বেগম জিয়ার শারীরিক অবস্থার কি খবর আপনার হাতে আছে? এবং খবরে যেমনটি বলছিলাম, তিনি হাসপাতালে পথে রয়েছেন। তো বেগম জিয়া হাসপাতালে পৌঁছেছেন কিনা, এই নিয়ে কোনো খবর আপনার কাছে আছে কিনা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৌনে 7টার দিকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সবশেষ খবর হচ্ছে তিনি হাসপাতালের কাছাকাছি পৌঁছে গেছেন, হয়তোবা 10-15 মিনিটের মধ্যে তিনি হাসপাতালে পৌঁছে যাবেন। তার জন্য যে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক সবশেষ যে অবস্থা সেটি পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ বলে রাখি যে তিনি যখন বের হয়েছেন এবং তিনি যে হাসপাতালে পৌঁছেছেন, অর্থাৎ লন্ডনের চিকিৎসা শেষে তখন তিনি যখন দেশে ফিরলেন, তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন এবং যে দলটির যে মিডিয়া সেল রয়েছে
সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি তিনি আজকে তার যে শারীরিক যে চেক আপ সেটি শেষ করে তিনি বাসায় ফিরবেন নাকি হাসপাতালেই আজকে থাকবেন সেটি তার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। তো বলে রাখি যে এখনকার যে পরিস্থিতি এবং তার যে শারীরিক যে আপডেট যে তথ্যটি আমরা এখন ফিরোজা তার বাসার সামনেই এখানে অবস্থান করছি। আমাদেরকে বলা হয়েছে যে তার আনুষ্ঠানিক যে তার শারীরিক অবস্থাটি সেটা এখানেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি জানানো হবে। তো লন্ডনে যাওয়ার পরে তিনি যখন আসলে দেশে ফিরেছেন আসার পর কিন্তু তিনি সশরীরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত হননি, তবে ভিডিও বার্তায় দেশবাসী এবং নেতাকর্মীদের তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি যখন এখান থেকে যখন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তখন অনেক নেতাকর্মীদের উপস্থিতি এখানে ছিল। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা আশা করছেন তাদের নেত্রী খুব দ্রুত সময়ের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যে রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেখানে তিনি সশরীরে উপস্থিত থাকবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি রাখবেন। তবে এখনকার যেটি বলি যে তিনি বের হওয়ার সময় যে নেতাকর্মীদের যে সরব উপস্থিতি আমি লক্ষ্য করেছি, অর্থাৎ আপনাকে বলে রাখে যে এখন করোনা ভাইরাস কিন্তু এখন আরও বাড়ছে, এরকম প্রেক্ষাপটে এরকম পরিস্থিতির মধ্যে তার যে বহরে নেতাকর্মীদের যে সরব উপস্থিতি লক্ষ্য করছি এবং তিনি আবার ফেরার পথেও যে একটু উপস্থিতি লক্ষ্য করা যাবে, সেখানে তাকে হাসপাতাল তার শারীরিক অবস্থা অর্থাৎ তার শারীরিক কিছুটা ঝুঁকির মধ্যে ফেলছে। এতক্ষণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে জানছিলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তের খবর। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর দেশে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছিল তা অনেকটাই কমেছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা মনে করেন দেশে আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বিশ্বাস করতে শুরু করেছে জনগণ। বিস্তারিত দেখুন ইফতেখার রাজার রিপোর্টে। বিএনপি কয়েক মাস যাবৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এমন দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার 2025 ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে অথবা 2026 সালের এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়। বিএনপি অনড় থাকে ডিসেম্বরের নির্বাচনের দাবিতে। বিএনপি সমমনা ও বিভিন্ন দলের এমন অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে তোলে। তবে সবশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গন কিছুটা শান্ত করে। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। বলছেন নির্বাচন নিয়ে সব শঙ্কা এখনো কাটেনি। লন্ডনে যে বৈঠকটি হয়েছে এটা অত্যন্ত ইতিবাচক। এদেশের জনগণ এই বৈঠককে স্বাগত জানিয়েছে। যৌথ প্রেস ব্রিফিংয়ে যা জানানো হয়েছে যে নির্বাচন সম্বন্ধে একটা সম্ভাব্য তারিখ এবং অন্যান্য বিষয়ে, এতে করে বাংলাদেশের জনগণ আশান্বিত হয়েছে। নির্বাচনের পরে দেশ কোন দিকে যাবে, কিভাবে পরিচালিত হবে, আমার প্রত্যাশা যে এ ব্যাপারেও আলাপ আলোচনা হয়েছে। সংখ্যা বলছি, আমি চ্যালেঞ্জ বলছি, আপনি সংখ্যা হিসেবে যদি মনে করলেন সেগুলো আছে এবং সব যে নিষ্পত্তি হয়ে গেছে তা না। গণতন্ত্র মানেই ভিন্ন মত আছে, তারপরে মতান্তর আছে, পরস্পরের মধ্যে বিশ্বাস ও বিশ্বাসের দোলাচল থাকবে, কিন্তু একটা ফান্ডামেন্টাল বিষয় একটা আমরা একমত হয়েছি, আমরা বুঝেছি নির্বাচন না করলে ফ্যাসিবাদ বদলে গণতন্ত্র আসবে না। পরবর্তী সরকার সংস্কার, আওয়ামী লীগের বিচারে সহযোগিতা এবং বর্তমান সরকারের অসমাপ্ত কাজে এগিয়ে নেবে বলে মনে করেন এই নেতারা। সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। সংস্কার একটা দিন তারিখ দিয়ে শেষ করা যাবে না। ঠিক একইভাবে মামলা মোকদ্দমার বিষয়ে অনেকের চেয়ে বেশি প্রত্যাশা করি যে এই মামলা মোকদ্দমার বিচার হোক, কেননা বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিথ্যা মামলায় জেলে ছিল। ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তারা করবে, এখন বলে যদি না করে তো না করলে তো করবে না। ডেমোক্রেসি ইজ দ্যাট ডিসকোর্স, এই ডিসকোর্সটা চালু হতে পারবে। এই অর্থে আমি মনে করি হয়তো ধরে এটা করতে 50 বছর লেগে যাবে, বা বেশি লাগলো বা কম লাগলো, কিন্তু এইটা যাত্রাটা যদি থাকে, বলটা যদি গড়াতে থাকে, তাহলে এটা হবে। তারা আরও বলেন দেশের সার্বিক পরিস্থিতি ইতিবাচক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় সংসদীয় নির্বাচন অতি জরুরি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৪৯,০০০ কোটি টাকা লুটপাটের খোঁজে গণপূর্তে চিঠি দিয়েছে দুদক। এর মধ্যে হাসিনা জয়ী $৩০০ মিলিয়ন পাচার করেছে বলে অভিযোগে বলা হয়েছে। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নজমুল আহসান কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ নিয়ে দেখুন তামজিদ সুমনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের বিস্তর ফিরিস্তি জমা পড়েছে দুদকে। গেল বছরের ডিসেম্বরে ৯ মেগা প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে সংস্থাটি, যার মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ অনুসন্ধানে রূপপুরের সাইট প্রকল্প গ্রিন সিটি আবাসন পল্লীর ২৬০০ কোটি টাকার প্রকল্পের সকল নথিপত্র চেয়ে গণপূর্ত বিভাগে চিঠি দিয়েছে দুদক। এটা অনুসন্ধান দলে তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ২ ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প জুড়েই নকশা পরিবর্তন, চুক্তিতে মন্ত্রণালয়ের অনুমোদন উপেক্ষা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। চলমান আন্দোলন নয়, স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই দক্ষিণ সিটির নাগরিক সেবা বন্ধ আছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নগর ভবনের আন্দোলন যদি ফৌজদারি অপরাধ হয় তবে আইনি পদক্ষেপ নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন ইশরাক হোসেন। বলেন, গ্রেফতারের ভয় পান না তিনি। বুধবার ইশরাক হোসেনের শপথের দাবিতে চলা আন্দোলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, স্থানীয় সরকার উপদেষ্টা মিথ্যাচার করে যৌক্তিক দাবিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অবিলম্বে তার পদত্যাগও দাবি করেন ইশরাক। পরে নগর ভবন মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারীর সাথে মতবিনিময়ও করেন তিনি। যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যাও? আমরা এসব ভয় পাই না, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননাকর। আগামী ৭২ ঘন্টায় সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, আগামী ২২শে জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এদিকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম নগরীতে। বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ, যা সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধীও।
সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট অন্তর্ভুক্তিমূলক হয়নি মন্তব্য করে বলেন, এই বাজেট জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেও ব্যর্থ হয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। আমরা ব্যর্থ হয়েছি, আমরা নাগরিক সমাজ। কেমন হলো আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট? এতে সমাজের পিছিয়ে পড়া মানুষকে কি গুরুত্ব দেওয়া হয়েছে? এসব জানতেই নাগরিক প্ল্যাটফর্মের এই সংলাপ। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে আশাভঙ্গের বাজেট জানিয়ে বিভিন্ন পেশাজীবীরা বলেন, এতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এই কাঠামোতে এতদিন পর্যন্ত অর্থনীতি চলছে বাংলাদেশে, সেই কাঠামো ভেঙে কিন্তু আর নতুন কোনো বাজেট আসে নাই। ফলে এইবারের বাজেটটা আমাদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আশাভঙ্গের একটা বাজেট হিসেবে উপস্থিত হয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মতে এটি স্বপ্নভঙ্গের ঘষা মাজার বাজেট। অর্থনৈতিক রূপান্তরের কোনো উদ্যোগ এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাইনি। সেই সাথে এখানে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। যে এই বাজেটটা যখন দেওয়া হয়েছে, কোনো এক্সপার্ট বা যারা প্রফেশনালস রয়েছেন, বিভিন্ন যারা স্টেক হোল্ডার রয়েছেন, পলিটিক্যাল পার্টি, এমনকি ইন্টারিম গভর্নমেন্টে ফর্ম করা নিজের কমিশনের সাথেও তেমন কোনো ডায়ালগ বা কনসালটেশন আমাদের জানা মতো হয়নি। জাকাতকে আমাদের আয়ের উৎস হিসাবে গ্রহণ করা যায় কিনা এই প্রস্তাবটা দেওয়ার প্রস্তাব আমি করছি। বাজেটের প্রক্রিয়া, কাঠামো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়ে গেছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই বাজেটের প্রথম সমস্যা হলো ভুলও আছে, ভ্রান্তিও আছে। এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। এই বাজেটের ভিতর দিয়ে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম, সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসেনি। পরবর্তী নির্বাচিত সরকারের বাজেট যেন দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হয়, সেজন্য সরকারের উপর চাপ অব্যাহত রাখার তাগিদ দেন ডক্টর দেবপ্রিয়। আমরা যেন এই চাপটা আমাদের আগামী দিনের নেতৃবৃন্দর প্রতি অব্যাহত রাখি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ক্রিকেটাররা। ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ে মিরপুরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তানজিদ তামিমরা। আষাঢ়ের বৃষ্টি সকালের অনুশীলনে বাধা হয়ে দাঁড়ালেও সময়টা বৃথা যেতে দেননি তাসকিনরা। করেছেন ফিটনেস ট্রেনিং। তাসকিন, মুস্তাফিজ ও শরীফুলের ফিটনেসে বাড়তি মনোযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিকেলে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন সাদা বলের রাডারে থাকা ক্রিকেটাররা। ব্যাটিংয়ে বাড়তি সময় কাটিয়েছেন পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ। ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও পুরো দমে বোলিং করতে দেখা গেছে তাসকিনকে। উপস্থিত ছিলেন মুস্তাফিজ, শরীফুলরা, তবে বোলিংয়ে খুব বেশি সময় কাটাননি। মিরপুরের অনুশীলন পর্ব শেষে চট্টগ্রামে যাবেন তানজিদ তামিমরা। নিজেদের মধ্যে খেলবেন 2টি প্রস্তুতি ম্যাচ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।